বাংলাদেশের সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ মিলিয়ে ছোট বড় প্রায় 241টা চা বাগান আছে, যেখানে 15 লক্ষ চা জনগোষ্ঠী চা শ্রমিক হিসাবে কাজ করছেন বা চা চাষের সাথে জড়িত আছেন। তো এখানে আসলে দেখা যাচ্ছে কি এই চা শ্রমিকদের একটা দীর্ঘ ইতিহাস আছে। তারা 1834 সালের দিকে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, এই প্রদেশগুলো থেকে মানে ওই সময়ের তৎকালীন ব্রিটিশরা তাদেরকে এই এলাকায় নিয়ে এসেছিল। তাদেরকে ওই সময় বলা হয়েছিল যে তোমাদেরকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে যদি তাদের ভাষায় বলতো গাছ হিলায়েগা তো পয়সা মিলেগা, মানে আপনারা গাছ নাড়াবেন তো টাকা পাবেন। তো এইরকম একটা রাজ্যে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো ওই সময় চা শ্রমিকদের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে যে না, আমরা এমন একটা রাজ্যে যাচ্ছি, এমন একটা এলাকায় যাচ্ছি যেখানে কাজ লাগাবো, টাকা পাবো। তো চা শ্রমিকরা যখন এই অঞ্চলে আসে 1834 সালের দিকে, তখন দেখা গেল কি এই পুরো বিস্তীর্ণ এলাকাটা এটা পাহাড় জঙ্গল ছিল। চা শ্রমিকরা কিন্তু ওই সময় বুঝতে পারছে যে আমরা অলরেডি প্রতারিত হয়েছি। এখন কি করা, তাদের জীবিকার তাগিদে, বাঁচার তাগিদে তারা এখানে জীবন ধারণের তাগিদে এখানে চা চাষাবাদ শুরু করলো। ব্রিটিশদের ফর্মুলা অনুযায়ী 1848 সালের দিকে তারা চা চাষ শুরু করে এবং তারা বুঝতে পারে যে আসলে আমাদের এখান থেকে ফেরার কোনো রাস্তা নেই, এখানে আমাদের প্রজন্মের উপর প্রজন্ম থাকতে হবে। তো তারা চা চাষ শুরু করলো এবং এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, তেলেগু, রবিদাস, কৈরি, আহির, তারপরে উড়িয়া, মুন্ডা, সাঁওতাল, এই জনগোষ্ঠীগুলা তখন কিন্তু এই এলাকায় বসবাস শুরু করলো এবং চা চাষ শুরু করলো। এখন সমস্যাটা হলো 1921 সালের দিকে আর তারা এগুতে পারতেছিল না। ওই সময় দেখা গেল চা শ্রমিকদের জীবনযাত্রা, চা শ্রমিকদের থাকার ব্যবস্থা, চা শ্রমিকদের সব কিছু আসলে এটা সহ্যের বাইরে চলে গেছিলো আর কি। ওই সময় তারা কি করলো যে না, আবার আমরা চা বাগান ছেড়ে চলে যাব আমাদের যেখান থেকে আমরা এসেছিলাম। তো তারা আবার ব্যাক করার চেষ্টা করলো, কিন্তু ব্রিটিশরা নৃশংসভাবে তাদেরকে হত্যা করলো, নৃশংসভাবে তাদেরকে মেরে ফেললো। যারা সিলেটের কাছাড় থেকে যারা ওই চাঁদপুরের মেঘনা নদী পার হয়ে নিজ নিজ রাজ্যে চলে যাওয়ার ছিল, ওই চাঁদপুরের মেঘনা ঘাটে একটা নৃশংসতা ঘটলো 1921 সালের 20 মে, যেটা চা শ্রমিক হত্যা দিবস বলে বা মূল্যকচলা আন্দোলনের দিবস বলে আমরা পালন করি। 20 মে আমরা পালন করলাম। তো এই সময় এরপর থেকে চা শ্রমিকরা আবার চা বাগানে আসলো, চা চাষ শুরু করলো এবং এখনো পর্যন্ত আছে। তো এখন তাদের যে বৈষম্যের ধরন, তাদের যে নির্যাতনের ধরন, তাদের যে জীবনযাত্রার ধরন, মানে 1921 সাল কি বলেন আর 2018 সাল কি বলেন, এটা কিন্তু একই সেম রয়ে গেছে। আর চা বাগানের যে অতীত ইতিহাস আছে, মুল্লুকে চলো একটা আন্দোলন হয়েছিল, শ্রমিকরা অনেক নির্যাতিত হয়েছিল, তখন অনেক কষ্ট করে এখানে এসেছিল যে তারা চারা গাছ ঝাঁকলে কারি কারি টাকা পাবে, কিন্তু দেখা গেল যে এখানে সব উল্টা। তো তখন ইংরেজ শাসকরা তাদেরকে ছাতা মাথায় দিয়ে গেলে তাদেরকে ছাতা তাকে জুতা দিয়ে পেটাতো, বেত্রাঘাত করতো। তারপরে চা বাগানে কাজ করতে গেলে তাদেরকে বেত মারতো, চাবুক মারতো। এগুলো তাদের ছিল নিত্যদিনের পাওনা। পাশাপাশি এই যে হিংস্র জীবজন্তু, অনেকে সাপের কামড়, বাঘ, এইসব ঝাড় জঙ্গল কাটতে গিয়ে অনেক শ্রমিকরা কিন্তু মারা গেছে, অকালে মারা গেছে। তারপরেও তারা এই চা বাগান তারা কষ্ট করে করেছে। কিন্তু এটার যে ফসল, অর্থকরী ফসল যে চায়ের মানে বৃহত্তর অংশ কিন্তু মালিক পক্ষ নিয়ে গেছে। শ্রমিকরা কিন্তু বরাবরই নির্যাতিত। ভূপেন হাজারিকার একটি গান আছে যে, একটি করে দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজও তুলে। এই চা বাগানের লক্ষ্মীদের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। ক্ষুধা দারিদ্র্যের পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য, সব ব্যাপারেই কিন্তু তারা অবহেলার শিকার। একটি কুঁড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজও তোলে, ও লক্ষ্মী আজও তোলে। তো মূলত প্রধান সমস্যাটা হচ্ছে যে মানে অর্থনৈতিক মুক্তি তো নাই। 1980 সালে ছিল 1818 শ্রমিক, এখন বর্তমানে চলছে 2018। এখনো কিন্তু শ্রমিক সংখ্যা বাড়ে নাই। শ্রম আইনে তো বলতেছে যে 90 দিন যদি একজন ওয়ার্কার পার্মানেন্ট কন্টিনিউ করে যায়, তাকে কিন্তু স্থায়ী শ্রমিক করতে হবে, এটা শ্রম আইনে বলতেছে। কিন্তু চা বাগানে কিন্তু এটা হয় না।
ওই ঠিকা হিসাবে সারা বছর করতেছে কন্টিনিউ, মাসের পর মাস, বছরের পর বছর করে যাচ্ছে। পার্মানেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। পারমানেন্ট টাকা দিতে লাগে, তো এটা পারবেন তো বছরে মনে করেন 5টা কি 4টা সোশ্যাল লেভেল থেকে পারবেন 5টা কাম মজুরি আছে। আচ্ছা, সরকার থেকে মূলত আমাদের চা বাগানের মানুষ 85 টাকাতে কাজ করে এবং চাষ আমাদের যে জমি দেওয়া হয় সেই জমিতে মানে চাষাবাদ করে তাদের দিন কাটায়। আর চাঁদপুর বেগমখানে যে 511 একর জমি আছে সেখানে আসলে 3 ফসলি জমি, সেখানে জমি চাষ করে অনেকে জীবনযাপন করে আর কি। তো মানে যখন শোনা গেছে যে মানে সেখানে সরকার স্পেশালি ইকোনমিক জোন করবে, তখন মানে আমাদের মানুষ অনেক হতাশ হয়ে গেছে আর কি। যে 100-150 বছর ধরে যে অনেক উঁচু উঁচু টিলা ছিল, কিন্তু সেখানে আমার বাপ দাদার 14 গোষ্ঠী মানে পিড়ি তাদের মানে আগের যুগের মানুষ সেখানে গিয়ে সে গাছপালা কেটে অনেক পোকামাকড়ের কামড় খাইছে, অনেক এতগুলো ধাসনা ভাঙ্গা এত করে জমি সেটাকে চাষাবাদের যোগ্য করছে। চাষাবাদের যোগ্য করার পরে মানে তারা সেখানে দিনের পর দিন চাষাবাদ করে যায়। আর সেখানে মনে করেন না যদি স্পেশালি ইকোনমিক জিন হয় তাহলে আমাদের বাগানের মানুষ কি করে খাবে? তাদের তো আর কোনো উপায় নেই। সেখানে তো মানে তারা চাষাবাদ করে তাদের মোটামুটি দিন যাইতো। আমরা শুনেছি যে মানে একটা মানুষ যদি 12 বছর এক জায়গাতে একটানা বসবাস করে তাহলে কিন্তু সে ওই জমির মালিক হয়ে যায়। কিন্তু আমাদের চা বাগানের মানুষ আজ 100-150 বছর ধরে বসবাস করছে, কিন্তু তাদের কোনো ভূমির অধিকার নাই। বাবু বলে কাম কাম, সর্দার বলে ধরিয়ান, বাবু বলে কাম কাম, সর্দার বলে ধরিয়ান, সাহেব বলে লিব পিঠের চাম। ও যদুরা হ্যালো, ধন্যবাদ সবাইকে। চা সেকশনগুলোতে বেশিরভাগ চা শ্রমিক মহিলারাই থাকে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে ওনারা পাতা চয়ন করে, অনেক জীবজন্তু জানোয়ার ফেস করে, তারপরে অনেক রোগ বালাই ফেস করতে হয়। দুপুরবেলা এইরকম কোনো খাবার ব্যবস্থা নাই, সাথে করে নিয়ে যায় চাল ভাজা রুটি, ওইখানেই পাতি দিয়ে কোনো রকম দুপুরের ইয়েটা করে নেই। তো এখানে আবার কোনো এরকম ভালো বিশুদ্ধ পানিরও ব্যবস্থা নাই, বা চা সেকশনের মধ্যে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নাই, খোলা জায়গার মধ্যেই প্রসাব পায়খানা করতে হয়, আবার হাতে ভালো মতন ধোয়ার কোনো সুযোগ নাই। ওই অবস্থাতেই ওনারা আবার ওইখানে দুপুরবেলা যা খাইলো ওটাতেই খাইলো। এর থেকে অনেক রোগ বালাই ফেস করে মহিলা শ্রমিকরাই বেশি। চিকিৎসার সুবিধাও তো দিয়ে আসছে সরকার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক, সেগুলোও কিন্তু ঠিকমতো যদি প্রপারলি ইউজ হইতো তাহলে তো সরকারেরও কিন্তু এখানে অনেক করণীয় ছিল। চা বাগানে যে একটা মেডিকেল রয়েছে, হাসপাতাল, সেখানে কিন্তু চিকিৎসা মানে যে যায় সবাইকে একই ওষুধ দেওয়া হয়। বাইরে মহিলাদেরকে কিন্তু যে প্রেগনেন্সি অবস্থায় মানে বাইরে যে একটা উন্নত মেডিকেলে পাঠাবে সেই ব্যবস্থা নাই। মানে আনারি একজন ধাত্রী দিয়ে জোর করে বাচ্চা প্রসব করা, এইভাবে অনেক মেয়েরা কিন্তু মারা যায়, অনেকে এক্লাম্পসিয়া হয়, অনেকে বিভিন্ন রকম রোগে, এমনকি প্রতিবন্ধক বাচ্চা কাচ্চারাও কিন্তু অনেকে হয়ে যাচ্ছে, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। আর আমাদের যে নামে মাত্র একটা ওই আছে হসপিটাল, নামে মাত্র হসপিটাল, এখানে হয়তো প্যারাসিটামল বা ওই আপনার কি বলে ফ্রাজিল, 2-3 ধরনের ওষুধ আছে, ওইটা যেই যায় ওকে দিচ্ছে। এখন জ্বর হলে সব রুগীকে ওইটাই দিচ্ছে। যারা মনে করেন একটু কথা বলতে পারে, দাপট আছে, ওরা কিন্তু ভোগ করতেছে, ভালো ওষুধ খাইতেছে। কিন্তু গরিবরা যারা আসলে মূলত যারা একদম কিছু কথা বলতে পারে না, এরাই মূলত বলতে পারি হতদরিদ্র যারা, এরাই কিন্তু আরও দিন দিন পিছিয়ে পড়তেছে। কোনো পার্মানেন্ট এখানে ডাক্তার নাই, চিকিৎসার অভাবে অনেক মানুষ খুবই কষ্ট পায়। যেমন একটা ডেলিভারি হতে হলে এখানে ভালো চিকিৎসা নাই, কোনো মেডিকেল নাই। চা বাগানে কর্মরত যে সাধারণ একটা মিডওয়াইফ আছে, ওদেরকে দিয়ে যতটুকু চিকিৎসা করা যায় ওরা একটু প্রাইমারি ট্রিটমেন্ট করে থাকে আর কি। একটা ফ্যামিলিতে যারা সচেতন কিছু লোক আছে তারা স্যানিটেশন ব্যবস্থা নিজেই করেছে। যেমন আমরা নিজে স্যানিটেশনের ব্যবস্থা করেছি, হালকা 5-6টা রিং দিয়ে, একটা স্ল্যাব দিয়ে একটা জায়গা করিয়ে আমরা এটা করে নিয়েছি। এবং চাষিমিকরা আসলে এই সামান্য টাকায় যে একটা স্যানিটেশন ব্যবস্থা করবে এটা তাদের সম্ভব না। আমাদের গর্ভকালীন সময়ে
গর্ভকালীন সময় আমাদের ওই রকম সচেতনতা করা হয় না মাদের। ওই গর্ভ অবস্থায় তাকে পাতা চয়ন করতে হয়। আমাদের সরকার বলছে যে আমরা 4 মাসের মাতৃত্বকালীন ছুটি পাই। তো চা বাগান ভেরি করে কোনো চা বাগানে সেটা বাচ্চা প্রসব হওয়ার 3 মাস পরেই দিকে দেয়, আর কোনো বাগান 2 মাস আগে 2 মাস পরে। 9 মাস, 9.5 মাস, 10 মাসও কোনো মায়ের গর্ভ থাকে, তখন ওনাকে এর মানে 8 মাস ওই বাচ্চা পেটে ধরেই ওনাকে চা সেকশনে কাজ করতে হলো। মূলত মানে আমাদের চা বাগানে যারা থাকে তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে কি করে? তাদের তো মানে জানে, ঠিক আছে, অনেকে জানে না, কিন্তু অনেকেই জানে। একজন যে কিনবে সে টাকাটা পাবে কোথায়? সে তার মা বাবা তারে ভাত দিবে, কাপড় দিবে, না তাকে স্কুলে পড়াবে, না তাকে টাকা দিবে কেনার জন্য। সেটা মানে মেন সমস্যা। মূলত মানে কিশোরী মহিলারা কাপড় ইউজ করে, ব্যবহার করে। তো মানে সেখানে দেখা যায় যে মানে ওই কোন জায়গাতে একটা শুনছিলাম, একটা মেয়ে মানে কাপড় ব্যবহার করতো, পরবর্তীতে কিন্তু মেয়েটি মারা যায়। আর মানে মূলত কাপড় ব্যবহার করার পরে বিভিন্ন ধরনের ইনফেকশনও হয়ে যায়, অসুস্থও হয়ে যায়। আর মানে কি বলবো, মানে আর কি মানে মহিলারা এদিকে তেমন বেশি না বুঝাইতে গেলেও মানে নিজের কাছেও লাগে যে মানে আমি তো বুঝাইতেছি ঠিক আছে, তো মানে তারা টাকাটা পাবে কোথায়? সেটাই সমস্যা আর কি। আমরা মরলেই তো বাগানের সোনা চাষে, আর যা পর্যন্ত জিতা থাকতাম তা পর্যন্ত আমরা সোনা চাষে। চা বাগানে যারা নারী চা শ্রমিক আছে তাদের অবস্থা একেবারে শোচনীয়। এখানে চা শিল্পটাকে মূলত টিকিয়ে রেখেছে নারীরাই। এখানে 75% টি ওয়ার্কার্সরাই হচ্ছে নারীরা। কিন্তু নারী চা শ্রমিকদের এখানে কিন্তু বহুবিধ সমস্যা আছে, অনেক ধরনের সমস্যার মধ্যে তারা এখানে কাজ করছে। প্রথমত হলো যে তাদের যে কাজের পরিবেশ, তারা যেখানে কাজ করে এই কাজের পরিবেশটা একেবারেই উপযুক্ত না। কারণ তারা পাহাড়ি অঞ্চলে এই চা চাষ যেখানে করা হয়, চা পাতা তুলে, যেখানে দেখা যায় বা এই আপনার বিভিন্ন ধরনের জীবজন্তু, তারপরে পোকামাকড়, তারপরে বানর এবং এই বন্যপ্রাণীদের একটা আক্রমণের একটা সংখ্যা থাকে। তারপরে চা বাগানগুলা এক পাহাড়ি এলাকায় থাকার কারণে তারা দুর্গম পাহাড় বেয়ে অনেক সময় পাতা তুলতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তারপরে রোদ বৃষ্টি ঝড়ে এখানে মনে করেন প্রোটেকশনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। দেখা গেল বড় ধরনের ঝড় হলো, অনেক চা শ্রমিক নারী কিন্তু মারা গেল। হ্যাঁ, এটা মানে নীরবে নিভৃতে কিন্তু তাদের এই যে মানে জীবনদান ঘটে যায়। তো আর এটা তো আছেই। আরেকটা নারী চা শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হলো যে তারা যেহেতু শিক্ষিত না, তাদের যে অধিকারের কথা, তাদের যে দাবির কথা, এগুলো কিন্তু তারা মানে বলতে পারে না। চা শ্রমিক ইউনিয়নের চুক্তিতেই বলা আছে যে চা শ্রমিক নারীদের জন্য বিশেষ প্রোটেকশন, যেমন মনে করেন তাদের রেইনকোট পরা, যখন বৃষ্টি আইলো তখন যাতে মনে করেন তাদের একটা রেইনকোট থাকে, এই ব্যবস্থাগুলো দেওয়ার প্রচলন আছে, কিন্তু এটা দেওয়া হয় না। দুপুরে খাবার দেওয়ার একটা ব্যাপার থাকে, খাবারের আগে হাত ধোয়া, একটু টয়লেটে যাওয়া, একটু শৌচাগারের যে ব্যবস্থাটা, এটা কিন্তু পাহাড় অঞ্চলে না থাকার কারণে এই নারী চা শ্রমিকরা কিন্তু মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে সারাদিন থাকতেছে। এই নারী চা শ্রমিকদের রুল হচ্ছে তারা চা বাগানে কাজ করবে, স্বামী সন্তানদের ভরণ পোষণ করবে, এর বাইরে তাদের আর কোনো রুল নেই। সামাজিকভাবে চা শ্রমিক নারীদেরকে কিন্তু বঞ্চিত করা হয়। পঞ্চায়েতি ব্যবস্থা আছে বা প্রত্যেক সামাজিক যে ব্যবস্থা আছে, যে আদিবাসী জনগোষ্ঠীর যে নিজস্ব একটা সামাজিক কাঠামো আছে, এই কাঠামোতেও কিন্তু নারী চা শ্রমিকদের কিন্তু রাখা হয় নাই। এখন নারী চা শ্রমিকদের দেখলে এটাই তারা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। তারা চা বাগানে কাজ করবে আর স্বামীদের মদ খাওয়ার জন্য সপ্তাহে সপ্তাহে টাকার একটু সংকলন করে দিবে, স্বামীরা যাতে বউদের বা চা শ্রমিক নারীদের টাকায় যাতে মদ খাইতে পারে পরিবারের দ্বারা। দ্বিতীয়ত হলো যে সামাজিকভাবে কিন্তু এমন পরিবেশটা এমনভাবে ডিজাইন করা যে একটা নারী কিন্তু কোনোখানে তার মানে অধিকার বা এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মানে বিপক্ষে ওইরকম কথা বলতে পারে না, বললেও কিন্তু পুরুষরা তাদেরকে গলা টিপে ধরে। নারী চা শ্রমিকদের কথা যদি বলি তাহলে তারা দেখব পুরুষ চা শ্রমিকরা নিগৃহীত, তার চেয়ে একটু বেশি নিগৃহীত নারী চা শ্রমিকেরা, যারা চা বাগানে যারা পাতা তোলার কাজ করছেন ওইখানের বৈষম্য শিকার হচ্ছেন। যে তারা সারাদিনে
আপনার 40 কেজি চা পাতা তুললেন, কিন্তু যখন ওজন মাপতে যান, যেহেতু এটা ডিজিটাল মেশিন না, সেজন্য এই যে অ্যানালগ মেশিনে তারা যেহেতু পড়াশোনা জানেন না, তাদেরকে বলা হলো আপনার তো পাতা 40 কেজি না, আপনার তো পাতা হলো 30 কেজি। এক গাঁটে পাতা একদিন হয় 40 কেজি, একজনের 30 কেজি, একদিন আবার আপনার 20 কেজিও হয়। তখন কিন্তু চা শ্রমিকদের মধ্যে খুব আসে, সারাদিনে তো কষ্ট করে কাজ করতেছি কিন্তু আমার পাতাটা ভালোভাবে ওজন হইতেছে না, এইটা। তারপরে তারা এই যে রোদ বৃষ্টির মধ্যে যে ছুপি মাথায় দিবে এটা পাইতেছে না, পায়ে স্যান্ডেল পাইতেছে না, এটা রেইনকোট পাইতেছে না। এই বৈষম্য তো আছে, এটা তো মনে করেন যে যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় বৈষম্য যে নারীদের যে মর্যাদার যে জায়গাটা, এই মর্যাদার জায়গা থেকেও কিন্তু তারা বঞ্চিত। এই যে বিষয়টা নারী চা শ্রমিক এবং নারী শিশুদের যে মানে বিষয়টা, এটা থেকে আসলে উত্তরণের কোনো ধরনের কোনো উপায় আমরা দেখতে পারতেছি না। কারণ এই যে নারীদেরকে সুরক্ষা দিবে, শিশুদেরকে সুরক্ষা দিবে, এইরকম সুরক্ষামূলক কোনো মেকানিজম, গভর্নমেন্ট মেকানিজমই হোক বা এটা নন গভর্নমেন্ট মেকানিজম নাই। এবং এখানে যে চাষ কোম্পানি আছে বা চা বাগান কর্তৃপক্ষ, তাদেরও কোনো ধরনের কোনো ইচ্ছা ভাবনা নাই যে তারা নারী এবং শিশুদের উন্নয়নের জন্য কাজ করবে। তাদের চিন্তা ভাবনাটা হলো নারীরা যদি শিক্ষিত হয়, নারী শিশুরা যদি শিক্ষিত হয়, তাহলে তারা ওই চা বাগানের চা শ্রমিক পাবে না। আর মহিলারা তো এমনিতেই অবহেলিত, বা টিলাতে যেভাবে কাজ করে আবার বাড়িতে এসে আবার সাংসারিক কাজ কাম, কারণ তাদের মধ্যে একটা ট্রেডিশন গড়ে উঠছে যে আমরা তো বড় হইলে, বিয়ে শাদী হইলে আমরা আবার চা পাতাই তুলবো। আরেক বাড়িতে যখন বিয়ে হবে তখন ওইখানে গিয়ে হয়তো তাদের বাবা মায়ের কাজ আছে, বদলি কার্ডটা আমাদেরকে দিবে, আমরা আবার ওইখানে গিয়ে আবার সেই চা পাতাই তুলবো। এই যে একটা ট্রেডিশন, এই যে মন মানসিকতা, এই কারণে কিন্তু পিছিয়ে পড়ছে এই জাতিটা। চা বাগানের যে শিশু শ্রম হইতেছে, মূলত হইতেছে স্কুল বাদ দিয়ে দিতেছে টাকা পয়সার কারণে। আবার হইতেছে 85 টাকাতে তাদের মানে দিন চলে যাইতেছে না আর কি। আর এমনও দেখবেন একটা বাগানে কাজ আছে 85 টাকায়, কিন্তু তারা অনেকজন 4-5 ভাই বোন আছে, মা বাবা সবাই আছে, 85 টাকাতে কী হবে? সেই জন্য মানে বাধ্যগতভাবে শিশু শ্রম মানে কাজ করতেছে আর কি। ছেলেমেয়েরা ছোটো থাকতে তারা বিভিন্ন ধরনের কাজ করতেছে, সংসারের আয় যোগান দেওয়ার জন্য আর কি কাজ করে। দিছে আপনার ক্যান্টিন দিছে 23 কেজি হাজিরা, 23 কেজি 23 কেজি থাকি যদি উপরে আপনি তুলি লইবা পাতি, ওইটা পাইবা 3 টাকা করিয়া। 1 কেজিতে 3 টাকা? 3 টাকা করিয়া। আচ্ছা, আর যদি কেউ 23 কেজি তুলতে না পারে, তার হাজিরি কমে যায়, হাজিরি কমাই দেয়। মনে করেন যে কেউ 20 কেজি তুলতে পারছে, সে কত পাবে? এইটাও কমাইব, এখান থেকে 20 কেজি, এখন 23 কেজি পারছে না তো এটা থাকে আরো কমাইব। আর এই যে যেমন আজকে বৃষ্টি পড়ে গেল, বৃষ্টির কারণে কে পারলো না, এটাই তার রেগুলার হাজিরি দিব না, আধা দিয়া যাবে, যে আধা করবো আধা দিব। সমস্যা তো আমরা ছপি ছাতা না থাকলে চারার ভিতরে একটা প্লাস্টিক কাগজ পিন্দিয়া চারাত কাজ করি, পাতা তুলি। সাপ আছে, এটা কামড় মারি দিলে ওষুধ তোড়া দিব তো ভালো হইলো তো হইলো, তুমি টাকা পয়সা দিয়ে আধা গুনি করিয়া ঝাড়াঝাড়ি করাই ভাই, নাহলে মরলো। এখানে চা বাগানগুলোতে কলেজ, হাই স্কুল এগুলো তো নাই, এমনকি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হাতে গোনা কয়েকটি, 241টা চা বাগান মিলিয়ে 10 থেকে 12টা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখনও যেহেতু ব্রিটিশ রুল এখানে জারি আছে, তো আমি আমার জায়গা থেকে বলবো চা বাগান হলো একটি রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র, যেখানে মানে ব্রিটিশ ব্যবস্থা, ব্রিটিশ রুল সম্পূর্ণ জারি আছে, এবং ব্রিটিশরা মনে করে যে চা শ্রমিক সন্তানরা যদি শিক্ষিত হয় তাহলে তারা চা বাগানে চা চাষ করবে না। সরকারেরও এই ক্ষেত্রে তেমন কোনো সুদৃষ্টি নেই, কারণ সরকার ইচ্ছা করলে চা বাগানে যে ইনফর্মাল যে কমিউনিটি স্কুলগুলো আছে এটা কিন্তু তারা সরকারিকরণ করতে পারতো, চা বাগানে হাই স্কুল করতে পারতো, চা বাগানে কলেজ করতে পারতো, কিন্তু সরকারের এইরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। মালিক পক্ষের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু তারা এই ধরনের কাজগুলা, শিক্ষা ব্যবস্থার জন্য কাজগুলা করবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই বাগানে, যে একটা স্কুল, এখানে একটা স্কুলে 300-400 ছাত্রছাত্রী থাকে, আর শিক্ষক থাকে একজন, তা আবার 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন নাই। এটা কোনো একটা মানে কারিকুলামের মাধ্যমে পড়ানো হয় না, কোনো মতে আর কি চলে আর কি।
বা মানসিকভাবে যে বিকশিত হওয়ার যে একটা সুযোগ, সেটা থেকেও কিন্তু বঞ্চিত। দেওবন্দি চা বাগানে একটা স্কুলের জন্য আমরা প্রায় 30 বছর যাবৎ বলে আসছি, প্রতি বছর পয়লা বৈশাখ আসলে বলি। আমার স্কুলের নাম হচ্ছে কুরমা চা বাগান প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1948। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 272 জন শিক্ষার্থী আছে বর্তমানে। স্কুলের মূলত বিল্ডিং একটাই, ওইটাকে আমরা আমাদের মতো করে দুটো করে নিচ্ছি, 2টো রুম বানানো হয়েছে। 3 ধাপে আমরা স্কুলগুলো চালাই। 3 ধাপে চালাইতে গিয়ে 272 জন শিক্ষার্থী পড়াইতে হয়। এর মধ্যেও আবার এই 272 প্রথম ধাপে যারা পড়ে তারা তো সিটে বসতেই পারে না, অর্থাৎ ফ্লোরের মাঝে চট বিছিয়ে বসতে হয়। অনেক সময় আবার যদি বৃষ্টি না থাকে তো মাঠের মাঝে চট বিছিয়ে পড়তে হয়। শিক্ষক আমরা মূলত 5 জন। 5 জনেই এই 272 জন শিক্ষার্থীকে লেখাপড়া শেখানো হয়। প্রতিটা পরিবারেই 5 থেকে 7 জন ছেলে মেয়ে পরিবারে আছেন। প্রত্যেককে লেখাপড়া করাতে গিয়ে প্রতিটা পরিবারে হিমশিম খেতে হচ্ছে। তারা যেহেতু প্রতিদিন 85 টাকা পায়, সপ্তাহে প্রায় 600 টাকার মতো পায়, এই টাকা দিয়ে তাদের ছেলেমেয়েদেরকে যে খাতা বই কিনে দিবে ঠিক সেইটুকু হয় না। অনেক সময় দেখা গেছে স্কুলে খাতা নেই, বই নেই, পড়ালেখার সুযোগ করানো যায় না, পড়ালেখা করানো যায় না তাদের মতো করে, আমাদের মতো করেও পড়ালেখা করা যায় না। অর্থাৎ খাতা কলম না থাকার অসুবিধার কারণে অনেক ছেলেমেয়েই স্কুল থেকে অনেক সময় ঝরে পড়ে। মেয়ে শিশুরা ঝরে পড়ে বিশেষ করে তাদের অভিভাবকদের অসচেতনতার কারণে। অনেকেই মনে করে যে মেয়ে শিশুরা স্কুলে যাবে, পড়ালেখা করবে, আমার ছেলে যারা আছে ছেলেরা পড়ালেখা করবে। দেখা গেছে ছেলেদেরকে প্রাধান্য দেয় বেশি, মেয়েদেরকে প্রাধান্য দেয় কম। আমাকে এখানে একটু বলতে হচ্ছে যে আমাদের 2012 সালে আমাদেরকে উপজেলা থেকে, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে শিক্ষা পদ্ধতি বা নীতি কাঠামোগতভাবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তারা বলছিল আগামী 6 মাসের ভিতরে স্কুলগুলো জাতীয়করণ করে নেওয়া হবে এবং আমাদেরকে 6 মাসের পরে জাতীয়করণভাবে জাতীয় স্কেলে বেতন প্রদান করা হবে। কিন্তু আমাদের ওই সময় বলেছে যে আপাতত আপনাদেরকে 1200 টাকা প্রতি মাসে দেওয়া হবে, আর 6 মাস পরে যখন জাতীয়করণ হবে তখন জাতীয়করণের মতো আপনাদের বেতন হবে। কিন্তু আজ বিগত প্রায় 5 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু জাতীয়করণের কোনো নেই, হদিশ নেই। আমাদেরকে ওই শুরু থেকে 1200 টাকা করে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। প্রধান শিক্ষকও 1200 টাকা এবং সরকারি যারা আছেন তাদেরও 1200 টাকা দেওয়া হয়। সরকারের কাছে আমরা আশা করছি যে আমাদের যে কমলগঞ্জের ভিতরে যে চা বাগানগুলো আছে এগুলো যদি সরকার তড়িৎ গতিতে এই স্কুলগুলো জাতীয়করণ করে দেওয়া হয়, তাহলে প্রতিটা চা বাগানের ছেলেমেয়েরাই স্কুলে আসবে, স্কুলে ভালোভাবে লেখাপড়া করবে। যেটি জাতীয়করণ করা হলে স্কুলে কী করা হয়, উপবৃত্তি প্রদান করা হয়, ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, তখন ছেলেমেয়েরাও স্কুলে আসবে এবং লেখাপড়া করবে। আর সরকার যদি এই বিষয়ে তড়িৎ কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে চা বাগানগুলো তো পূর্বে থেকেই অবহেলিত, শিক্ষার ক্ষেত্রে পেছনে আছে, আরও পেছনে পড়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একজন নারী, তো মানে যদি সে চাইতো তাহলে কিন্তু নারীদেরকে বিভিন্ন দিক থেকে মানে গড়ে তুলতে পারতো আর কি, আর সেই ধরনের নির্যাতন থেকেও মুক্ত করতে পারতো। তো মানে এখনও তেমন বেশি একটা নারীরা উন্নত হয়েছে মানে খুব কম আর কি। তো যাতে মানে পুরাপুরি হয়ে যায় সেজন্যই আর কি মানে আমাদের প্রত্যাশা আর কি। হ্যাঁ, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা যে আমাদের স্কুলগত যাতে সে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বসার মতো একটা সুন্দর জায়গা যদি হয় এবং প্রতিটা ক্লাসে যে ব্রেঞ্চগুলো দরকার, হাই ব্রেঞ্চ লো ব্রেঞ্চগুলো যদি হয়, ব্ল্যাকবোর্ড প্রতিটা রুমে থাকা দরকার। তারপরে ঝড় বৃষ্টির সময় দেখা যায় যে অন্ধকার হয়ে যায়, তখন বিদ্যুৎ থাকলে দেখা যায় যে ভালো হয়। এগুলি সীমাবদ্ধতা থাকার কারণে লেখাপড়া করা সম্ভব হচ্ছে না। আর কর্তৃপক্ষ এই বিষয়গুলো জানানো হলেও তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করছে না। সরকার তো পরিবর্তন তো হচ্ছেই, কিন্তু এখন পর্যন্ত যত সরকারই আসলো গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারের আমলে মানে স্পেসিফিক বলা যাচ্ছে না যে অমুক সরকারের আমলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। মানে ওই যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে আর কি। এখন পর্যন্ত সেটা কিন্তু পরিবর্তন হয় নাই, আর হবে কিনা বুঝতে পারতেছি না। বলি দূরে 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 মান্দলা বাজেলা, মান্দলা শুনে মকে রিজি লাগেলা, মকে ফুর্তি লাগেলা। বলি হাড়িয়া রে হাড়িয়া চাইকে বাগানে কোমলা
গো পাতা ধরেলা তোর মুস্কি হাসি আমারি মন